ঢাকা আঙ্কারা সামরিক বন্ধুত্বের সূচনা হয়েছিল শেখ হাসিনার আমলে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দেশ তুরস্ক থেকে TRG 300 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনেছিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ নৌসেনার জন্য তুরস্ক থেকে ARIS 150 দ্রুতগতির নৌযান কেনার চুক্তি হয়েছিল। গত বছরের 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের পাশাপাশি তুরস্কের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে। চলতি বছরের গোড়ায় 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কেনার বিষয়ে প্রাথমিক সমঝোতাও হয়েছে দুদেশেরই। দক্ষিণ এশিয়ার কৌশলগত অবস্থানের দিক থেকে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। তুরস্কের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে ঢাকা। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ পরিসরে এয়ার ডিফেন্স সিস্টেম সিপার পাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি যুক্ত হতে পারে সম্ভাব্যভাবে তুর্কি যুদ্ধ বিমানবিহীন ড্রোনের যৌথ উৎপাদনেও। বাংলাদেশের জন্য একটি সার্বভৌমত্ব রক্ষায় ক্রয় আর তুরস্কের জন্য একটি ক্ষমতা প্রদর্শনের বিষয় হলেও প্রতিবেশী ভারতের জন্য এটি একটি নতুন এবং অনাকাঙ্ক্ষিত কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। মূল সমস্যা হচ্ছে বর্তমান সময়ে সরকারের হাতে পর্যাপ্ত কার্যকর সরঞ্জাম নেই। বাংলাদেশের বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত পুরনো এবং স্বল্প পরিসরের সিস্টেমের সমন্বয়। ফলে গুরুত্বপূর্ণ এলাকা যেমন চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলো বিপজ্জনকভাবে ঝুঁকিতে রয়েছে। এ দুর্বলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে ভারতের সদা উপস্থিত ছায়া। সম্পর্ক কিছুটা স্থিতিশীল হলেও ঢাকার কোনো সামরিক পরিকল্পনাকারী ভারতের সশস্ত্র বাহিনীর বড় মাত্রার এবং উচ্চমানের ক্ষমতাকে উপেক্ষা করতে পারবে না। এক্ষেত্রে তুরস্কের প্যাকেজ প্রায় নিখুঁত সমাধান হিসেবে দেখা হচ্ছে। মধ্য পরিসরের হিসারো প্লাস এবং দীর্ঘ পরিসরের সিপার সিস্টেমের সমন্বয় কেবল ঘাটতি পূরণের জন্য নয়, বরং এটি সম্পূর্ণ নতুন, আধুনিক এবং সমন্বিত বিমান প্রতিরক্ষা ঢাল তৈরি করার উপায়। প্রথমবারের মতো ঢাকা নিজের আকাশসীমা রক্ষা করার ক্ষমতা অর্জন করবে। এছাড়া দীর্ঘমেয়াদের ড্রোন উৎপাদন কেন্দ্র সম্ভবত আরও গুরুত্বপূর্ণ। এটি জানান দিচ্ছে বাংলাদেশ চিরকাল শুধু অস্ত্র ক্রেতা হিসেবে থাকতে চায় না। যৌথ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ নিজের মানব সম্পদ এবং শিল্প ভিত্তিতে বিনিয়োগ করছে। পুরো কৌশলটি ঝুঁকি বন্টনের একটি দৃষ্টান্ত। শুধু চীন, রাশিয়া বা পশ্চিমের উপর নির্ভর না করে বাংলাদেশ সচেতনভাবে নিজস্ব অংশীদারি বৈচিত্র্য বৃদ্ধি করছে। শক্তিশালী নেটো সদস্য এবং স্বাধীন মনোভাব সম্পন্ন তুরস্ককে অন্তর্ভুক্ত করে ঢাকা অন্য সকল অংশীদারদের মধ্যে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। এটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ গ্রাহক রাষ্ট্র হতে আর ইচ্ছুক নয়। তবে ভারতের জন্য বিষয়টি জটিল হয়ে উঠছে, কেননা সরবরাহকারী তুরস্ক, চীন নয়। নয়াদিল্লির কাছে চীনের প্রভাব মোকাবেলার একটি সুপরিকল্পিত কৌশল আছে, কিন্তু নেটো সদস্য হিসেবে তুরস্কের মতো একটি স্বাধীন শক্তিশালী দেশ বাংলাদেশকে প্রযুক্তি বিক্রি করছে। এটি নতুন পরিস্থিতি। এটি চীনের ভূমিকা কমালেও এটি প্রতিস্থাপন করছে অন্য একটি শক্তিশালী ও স্বাধীন দেশ। বাংলাদেশে অবস্থানের অধিকারের ফলে তুরস্ক বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি পাবে এবং ব্ল্যাক সি থেকে ভারত মহাসাগর পর্যন্ত তার প্রভাব বাড়াবে। নয়াদিল্লিতে এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সামরিক বাহিনী তাদের শক্তিশালী অবস্থানের বিষয়ে চিন্তিত না হলেও তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ কৌশলগত হিসেব নষ্ট হচ্ছে। শুধু সামরিক ক্ষেত্রে উন্নয়ন নয়, ইউনূস সরকারের পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ভারতের উপর চাপ বাড়ানো বলে কূটনীতিবিদদের একাংশ মনে করছেন। অন্যদিকে এরদোয়ান সরকারের এই পদক্ষেপ ভারতের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপের অংশ বলে মনে করা হচ্ছে। অপারেশন সিন্দুর পর্বে পাক সেনাবাহিনীকে সহায়তার প্রতিক্রিয়ায় এরই মধ্যে ভারতে বিনিয়োগকারী তুরস্কের কয়েকটি বাণিজ্যিক সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে দিল্লি। নতুন করে বাংলাদেশকে তুরস্কের সহযোগিতার ফলে পরিস্থিতি যে আরও জটিল হবে তার বলার অপেক্ষা রাখে না। এ পদক্ষেপ ভারতের কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল করছে এবং এটি দেখাচ্ছে যে নিকটতম প্রতিবেশীর ক্ষেত্রেও ভারতের প্রভাব সব সময় কার্যকর নয়।